তো আপনাদেরকে পুনরায় স্বাগতম ক্লাসে। তো আমরা এখন অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে প্রসিড হব। অ্যাকাউন্টিং একটা সহজ সাবজেক্ট। আপনারা এখানে শুধুমাত্র একটা ইকুয়েশনই, মানে মূল ইকুয়েশন, যে ইকুয়েশন দিয়ে আমরা অ্যাকাউন্টিং এর অসংখ্য সমস্যা সমাধান করতে পারি। এই ইকুয়েশনটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আপনারা কি শুনছেন আমাকে? জি স্যার। তাহলে আপনারা দেখছেন যে ইকুয়েশনটা কি বলেন তো? দেখে দেখে বলেন। স্যার অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। হ্যাঁ, এতক্ষণ লাগলো কেন? সবাই একসাথে বলেন দেখি। বলেন। Asset, liabilities, honor, equity. এটা হলো নাকি? আপনি বলবেন অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। সবাই বলেন আমার সাথে, অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। Assets equals to liabilities plus honor equity. হ্যাঁ, তো ঠিক আছে। এই সূত্র কখনোই ভোলা যাবে না, কারণ এটা দিয়ে কিন্তু আমরা আমাদের সামনে যেসব চ্যাপ্টার আসবে সেই চ্যাপ্টারে এই সূত্রটা আমরা কাজে লাগাবো। ঠিক আছে? তো এখন আসেন যে এই সূত্রটা আমরা একটু ব্যাখ্যা করি, কিভাবে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি হলো। ধরেন আপনি একটা বিজনেস দিলেন, ধরেন আমরা ছোট একটা বিজনেসের কথাই ধরি যে আপনি ধরেন একটা কি দিলেন, একটা ফুচকার দোকান দিলেন। তো এখন এই ফুচকার দোকান যে দিলেন, এটার জন্য আপনার ধরেন 1 লক্ষ টাকা খরচ হয়েছে। ঠিক আছে? তো 1 লক্ষ টাকা দিয়ে আপনি কি করেছেন? আপনি ছোট একটা ভ্যান গাড়ি কিনেছেন, সেটাকে আবার ডেকোরেশন করেছেন। ডেকোরেশন করে সে তারপরে অন্যান্য যেসব ম্যাটেরিয়ালস, আপনার চুলা দরকার, তারপরে বিভিন্ন পাত্র, হাঁড়ি পাতিল এগুলি দরকার, সেগুলি কিনেছেন। তারপরে প্লেট কিনেছেন, তারপরে যারা কাস্টমার তাদেরকে বসার জন্য চেয়ার কিনেছেন। তো এই যে বিষয়গুলি, এবং কিছু টাকা আবার হাতে রেখে দিয়েছেন। পুরো 1 লক্ষ টাকা দিয়ে কিন্তু সব কিনে ফেলেছেন তা না, কিছু টাকা দিয়ে আপনি আবার ওই যে যেটা আপনি চনা বুট কিনবেন, তারপরে অন্যান্য মশলা কিনবেন, সেই জন্য আবার কিছু টাকা রেখেছেন। তো আপনার অ্যাসেট বলতে এখন কি বুঝাবে? অ্যাসেট গুলি আপনার এখন শুধু মানে নগদ টাকায় কিন্তু নাই। আপনার কিছু অ্যাসেট, এই যে ভ্যান কিনলেন, এটা আপনার একটা অ্যাসেট। আপনার যে ইকুইপমেন্ট গুলি কিনলেন, হাঁড়ি পাতিল চুলা, এগুলিও আপনার অ্যাসেট। আপনার কাছে যে নগদ টাকা আছে সেটাও আপনার অ্যাসেট। এই টোটাল অ্যাসেট গুলি যদি আপনি যোগ করেন, তাহলে আপনার টোটাল অ্যাসেটের পরিমাণ কত বলেন তো? অনেক হবে। 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। আমি তো আগেই বলেছি আপনি 1 লক্ষ টাকা দিয়ে শুরু করেছেন। তাহলে আপনার যেসব অ্যাসেট আছে সেই অ্যাসেট গুলি টোটাল অ্যাসেট হচ্ছে 1 লক্ষ টাকা। তো এখন আসেন, এই যে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা যদি আপনার কাছে নগদ টাকা নাই, কিন্তু আপনার এই টোটাল অ্যাসেটের যে সম্মিলিত মূল্য সেটা হচ্ছে 1 লাখ টাকা। তো এখন এই যে 1 লাখ টাকা দিয়ে আপনি যে বিজনেস শুরু করলেন, এই 1 লাখ টাকা কিন্তু পুরো টাকাটা কিন্তু আপনার নিজের ছিল না,
আপনি ব্যাংক থেকে ধরেন 60,000 টাকা লোন নিয়েছেন আর 40,000 টাকা আপনার জমানো টাকা ছিল, তাহলে আপনার লায়াবিলিটি হলো ওই যে ব্যাংক থেকে লোন নিয়েছেন এটা হচ্ছে লায়াবিলিটি, কারণ এই অংশটা বা টোটাল অ্যাসেটের যেই অংশটা আপনি আরেকজনের কাছ থেকে ধার নিয়েছেন বা আরেকজনকে দিতে হবে সেই অংশটাকে আমরা বলি লায়াবিলিটি। আর ওনার সিকিউরিটি হচ্ছে মালিকের অংশ। তাহলে এই যে 1 লক্ষ টাকার মধ্যে লায়াবিলিটিস কত বলেন তো? স্যার 60,000 টাকা। আর ওনার সিকিউরিটি 40,000। 40,000 টাকা। ঠিক আছে, তাহলে ইকুয়েশন মিলে গেল। তাহলে আমরা দেখলাম যে ইকুয়েশনটা সিম্পল, এটা মিলে গেল। টোটাল অ্যাসেট হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা, যার মধ্যে লায়াবিলিটি হচ্ছে 60,000 টাকা, ওনার সিকিউরিটি হচ্ছে 40,000 টাকা। তাহলে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তো এখন আসেন আমরা এই যে দেখেন এই ইকুয়েশনটা এখানে আরো সুন্দরভাবে দেয়া আছে, অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এখন আসেন অ্যাসেট কি কি ফর্মে থাকতে পারে একটা প্রতিষ্ঠানে। আমি তো একটু আগেই আপনাদেরকে যে এক্সাম্পল দিলাম সেখানে বলেছি যে আপনার এই যে 1 লক্ষ টাকা পুরোটা কিন্তু এখন ক্যাশে নাই, কিছু ক্যাশ থাকবে, কিছু নোটস রিসিভেবল থাকবে, কিছু অ্যাকাউন্টস রিসিভেবল থাকবে। এই যে নোটস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল, এই দুইটা জিনিস কি? নোট রিসিভেবল বা রিসিভেবল মানে হচ্ছে পাওনা, আপনি কারো কাছে টাকা পাবেন, তাহলে এগুলি হচ্ছে রিসিভেবল। ধরেন আপনার এক বন্ধু আপনার দোকানে ফুচকা খাইলো, ঠিক আছে, সে আসলে 20 জন ফ্রেন্ড নিয়ে আসছিল, সবাইকে সে ফুচকা খাওয়াইলো। তো 20 জনের যে পরিমাণ ফুচকা খাইলো সেটার দাম হয়েছে ধরেন 1,000 টাকা। তো সে টাকাটা আপনাকে দেয় নাই, বলছে যে কালকে নিস, মানে পরে দিবে সে। তাহলে এই যে 1,000 টাকাটা আপনাকে পরে সে পে করবে, এটা হচ্ছে আপনার রিসিভেবল, এটাও কিন্তু আপনার অ্যাসেট। যদিও টাকাটা আপনার কাছে এখন নাই, কিন্তু এই টাকাটার রাইট আপনার, ঠিক আছে, আপনি আরেকজনের কাছে টাকাটা পাবেন। সো এই ধরনের অ্যাসেট গুলিকে বলা হয় রিসিভেবল। এর মধ্যে এই রিসিভেবলকে আমরা দুই ভাগে ভাগ করছি, নোটস রিসিভেবল এবং অ্যাকাউন্টস রিসিভেবল। নোটস রিসিভেবল হচ্ছে আপনি যদি সে এই 1,000 টাকা যে বাকি খাইলো, এই 1,000 টাকার জন্য যদি সে আপনাকে একটা চেক দিয়ে যায়, চেক যে 1 সপ্তাহ পরের ডেটের একটা চেক দিয়ে গেল 1,000 টাকার, তাহলে এই যে 1,000 টাকার চেক দিয়ে গেল, এই চেকটা দিয়ে আপনি এখন কিছুই করতে পারবেন না, ইভেন টাকাও উঠাইতে পারবেন না। কিন্তু 1 সপ্তাহ পর যখন এই চেকটার ডেট চলে আসবে, তখন এই চেকটা যদি আপনি ব্যাংকে জমা দেন তাহলে আপনি 1,000 টাকা পেয়ে যাবেন। তাহলে এই যে একটা চেক দিল, এই চেক দেওয়ার মাধ্যমে আপনি এনশিওর হলেন, মানে আপনি শিওর হলেন যে আপনি 1,000 টাকা অবশ্যই পাবেন, এটা একটা ডকুমেন্ট। তো এই ধরনের ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে, যেটা আপনি কি করতে পারবেন, যেটা আপনি ওই যে অ্যাসেট হিসাবে কাউন্ট করতে পারবেন, তাহলে এই ধরনের রিসিভেবলকে বলা হয় নোটস রিসিভেবল। আর অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে আপনার এই ধরনের নোট হস্তান্তর হবে না, কিন্তু আপনার ওই যে লিখে রাখবেন, খাতায় লিখে রাখবেন যে ফ্রেন্ডের কাছ থেকে 1,000 টাকা পাই, সেও তার খাতায় লিখে রাখলো, এই ধরনের কোনো কাগজ হস্তান্তর হইল না, তাহলে এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। তো রিসিভেবল যেটাই হোক, অ্যাকাউন্টস রিসিভেবল হোক অথবা নোটস রিসিভেবল হোক, এই দুইটাই কিন্তু আপনার বিজনেসের অ্যাসেট। এরপর আসেন প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স একটা অ্যাসেট। এটা কিভাবে অ্যাসেট? এটা তো একটা এক্সপেন্স। আমরা সহজে এক্সাম্পল দিতে পারি, ধরেন আপনি মোবাইলে 500 টাকা ফ্লেক্সি লোড করলেন, তো
আপনি 500 টাকা তো আপনার পকেট থেকে চলে গেল, কিন্তু এটা রিয়েল এক্সপেন্স না। কারণ কি? কারণ হচ্ছে আপনি এখনো 500 টাকার কথা বলেন নাই। আপনার ওই 500 টাকা এখানে প্রিপেইড ব্যালেন্স হিসাবে আপনার মোবাইলের যে ব্যালেন্স ওখানে জমা আছে। আপনি যদি ওখান থেকে 10 টাকার কথা বলেন, এই 10 টাকা হচ্ছে রিয়েল এক্সপেন্স, আর বাকি যে 490 টাকা আছে সেই 490 টাকাটা আপনার অ্যাসেট হিসাবে থেকে গেল। তাহলে মনে রাখতে হবে, প্রিপেইড এক্সপেন্স ইজ নট রিয়েল এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্স ইজ অ্যান অ্যাসেট। এরপর আসেন ল্যান্ড। ল্যান্ড তো বলার কিছু নাই, জায়গা জমিন এগুলি তো অ্যাসেট থাকবে, এগুলির আর্থিক মূল্য আছে। এরপরে বিল্ডিং, এটা একটা অ্যাসেট। ইকুইপমেন্ট, ফার্নিচার, ফিক্সচার, একটা অর্গানাইজেশনের যেসব মেশিনারিজ থাকে, ফার্নিচার থাকে, অন্যান্য ফিক্সচার থাকে, সেগুলি সব অ্যাসেট। তাহলে আমরা দেখলাম অ্যাসেট এর বাইরেও আরো অনেক অ্যাসেট থাকতে পারে। আপনারা তো নেচার বুঝতে পারছেন যে অ্যাসেট কি কি ধরনের হইতে পারে, সেটাই হচ্ছে মূল কথা। এরপর আসেন লায়াবিলিটি। আমরা আগেই বলেছি যে লায়াবিলিটি হচ্ছে যেই অংশটা, অ্যাসেটের যে অংশটা আপনাকে কি করতে হবে, আরেকজনকে দিয়ে দিতে হবে, বা যেটার অংশ, যে অংশের মালিক, প্রকৃত মালিক অর্গানাইজেশনের যে ওনার সে না। এটা হয়তো ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন, অথবা আপনি অন্য কোনো সোর্স থেকে লোন নিয়েছেন, অথবা আপনি কারো কাছ থেকে বাকিতে কিছু কিনেছেন। তো বাকিতে যদি কিছু কিনেন, তাহলে আপনাকে তো ওই টাকাটা ভবিষ্যতে পে করতে হবে। তাহলে এই ধরনের যদি ট্রানজাকশন হয়ে থাকে যে আপনি বাকিতে কিনেছেন, তাহলে সেটা একটা লায়াবিলিটি। লায়াবিলিটি ধরেন নোটস পেয়েবল, এটা একটা লায়াবিলিটি। তার মানে যে কোনো পেয়েবল একটা লায়াবিলিটি। রিসিভেবল হচ্ছে অ্যাসেট, অন্যদিকে পেয়েবল হচ্ছে লায়াবিলিটি। পেয়েবল মানে হচ্ছে যেটা আপনাকে পে করতে হবে ভবিষ্যতে। নোট পেয়েবল, যদি আপনি কাউকে চেক দেন বা কোনো ডকুমেন্ট দেন, তাহলে সেটা নোট পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল, যদি এ ধরনের চেক হস্তান্তর বা কোনো ডকুমেন্ট হস্তান্তর না হয়, জাস্ট আপনি কি করলেন, আপনি লিখে রাখলেন আপনার যে রেকর্ড বুক, সেখানে লিখে রাখলেন, তাহলে এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। আরেকটা হচ্ছে অ্যাক্রুড লায়াবিলিটিস, এটা একটা লায়াবিলিটি। অ্যাক্রুড লায়াবিলিটি হচ্ছে যেটা টাইমের কারণে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। যেমন ধরেন আপনি আপনার বাসায় একজন কাজের বুয়া রাখছেন, অথবা ধরেন আপনার অর্গানাইজেশনে একজন কর্মচারী আছে। তো কর্মচারীকে আপনি প্রতি মাসের শেষে বেতন দেন 5,000 টাকা করে বা 10,000 টাকা করে বেতন দেন। তো এখন মাস শেষ হয়ে গেল, মাস শেষ হয়ে গেলে পরবর্তী মাস শুরু হয়ে গেছে। তো পরবর্তী মাস যদি শুরু হয়ে যায়, আপনি যদি প্রিভিয়াস মান্থের বেতন তাকে না দেন এখনো, তাহলে এই মাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ওইটা আপনার একটা লায়াবিলিটি হয়ে যায়, কারণ এটা গত মাসের পেমেন্ট ছিল, যে পেমেন্টটা আপনি এখনো দেন নাই। তাহলে এই ধরনের লায়াবিলিটিসকে বলা হয় অ্যাক্রুড লায়াবিলিটিস, যেটা আপনি কারো কাছ থেকে টাকা নেন নাই ঠিক আছে, কিন্তু আপনাকে ওই টাকাটা দিতে হবে, এটা আপনার অলরেডি এটা ডিউ হয়ে গেছে, দেওয়াটা আপনার ডিউ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে অ্যাক্রুড লায়াবিলিটি। আচ্ছা, এটার আরো এক্সাম্পল দেওয়া যায়। ধরেন আপনাদের মধ্য থেকে কেউ যদি প্রিভিয়াস সেমিস্টারের টাকা এখনো না দেন, হয়তো অ্যাপ্লিকেশন করেছিলেন, সব টাকা জোগাড় করতে পারেন নাই, তো এখন সেই টাকাটা কিন্তু আপনার অ্যাক্রুড লায়াবিলিটি হয়ে গেছে, মানে পেয়েবল আপনার। এরপর আসেন ওনার সিকিউরিটি। আমরা আগেই বলেছি ওনার সিকিউরিটি হচ্ছে একটা বিজনেসের টোটাল অ্যাসেটের যে অংশ মালিকের নিজের, ওনার সিকিউরিটি। তো ওনার সিকিউরিটিকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: ক্যাপিটাল, উইথড্রলস, রেভিনিউজ এন্ড এক্সপেন্সেস। ক্যাপিটাল হচ্ছে বিজনেসের শুরুতে বা অ্যাকাউন্টিং পিরিয়ডের শুরুতে মালিকের যে পরিমাণ টাকা
বা টোটাল যে পরিমাণ সম্পদ বিজনেসে থাকে সেটা হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে, আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই এক্সাম্পলে অনুযায়ী মালিকের অংশ হচ্ছে 40,000 টাকা এবং লায়াবিলিটিস হচ্ছে 60,000 টাকা, টোটাল বিজনেস অ্যাসেট 1 লক্ষ টাকা। তাহলে এই যে 40,000 টাকা এটা হচ্ছে ক্যাপিটাল, বিগিনিং ক্যাপিটাল, যখন বিজনেস শুরু হলো তখনকার ক্যাপিটাল। উইথড্রল হচ্ছে মালিক বিজনেস থেকে যে পরিমাণ টাকা বা সম্পদ উঠিয়ে নিবে, মানে ব্যাক করবে। তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে বিজনেসের টাকা দেওয়া আর উইথড্রল হচ্ছে বিজনেস থেকে টাকা নেওয়া। কি বুঝলাম? ইনভেস্ট করা মানে হচ্ছে একটা বিজনেসে টাকা দেওয়া, আর উইথড্রল মানে হচ্ছে ওই বিজনেস থেকে টাকা নিয়ে নেওয়া। তাহলে উইথড্রল হচ্ছে ইনভেস্টমেন্টের অপোজিট। উইথড্রল করলে বিজনেসের মালিকের টাকা কমে যায়। ধরেন আমরা যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পল অনুযায়ী ওই বিজনেসে মালিকের অংশ হচ্ছে 40,000 টাকা। তো এই 40,000 টাকা থেকে মালিক যদি ধরেন 5,000 টাকা উইথড্র করে, তাহলে মালিকের কি এখন 40,000 টাকা থাকবে? বলেন তো। 35 হ্যাঁ, 35,000। এই যে 5,000 টাকা নিয়ে গেল এটাকে বলে উইথড্রল। তাহলে উইথড্রল করলে ওনার্স ইকুইটি কমে যায়। ঠিক আছে, আর ইনভেস্টমেন্ট করলে ক্যাপিটাল বেড়ে যায়। উইথড্রল করলে ক্যাপিটাল কমে যায়, ইনভেস্ট করলে ক্যাপিটাল বেড়ে যায়। আচ্ছা, এরপর আসেন রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে বিক্রি করে যে টাকা পাওয়া গেল সেটাকে আমরা বলি রেভিনিউ। তো বিজনেসের শুরুতে আপনার ছিল 40,000 টাকা, এখন প্রতিদিন আপনি ফুচকা সেল করছেন। একদিন সেল হচ্ছে ধরেন 6,000 টাকার ফুচকা, আরেকদিন 7,000 টাকা, আরেকদিন 8,000 টাকা, আরেকদিন 3,500 টাকা। এভাবে প্রতিদিন আপনি যে পরিমাণ সেল করছেন, এই যে ওই টাকাটাকে বলা হয় রেভিনিউ। তাহলে রেভিনিউ মানে হচ্ছে আয়। ঠিক আছে, তাহলে আপনি প্রতিদিন যখনই বিক্রি করছেন আপনার রেভিনিউ বাড়ছে। তো রেভিনিউ যদি আসে আপনার ওনার্স ইকুইটি বেড়ে যায়। ঠিক আছে, তাহলে রেভিনিউ হইলে ওনার্স ইকুইটি বাড়তে থাকে। আর এক্সপেন্স মানে হচ্ছে এই যে আপনি প্রতিদিন ফুচকা সেল করছেন 4,000, 5,000, 6,000 প্রতিদিন সেল করতেছেন। এই সেল করার জন্য, ফুচকা তৈরি করার জন্য আপনাকে কিন্তু প্রতিদিন আবার খরচও করতে হবে। যেমন চনা বুট কিনে আনতে হবে, লবণ কিনে আনতে হবে, অন্যান্য মশলা কিনে আনতে হবে, আলু কিনে আনতে হবে। তাহলে এই যে পরিচালন যেসব সম্পদ আপনার দরকার একটা বিজনেস রান করার জন্য, সেজন্য কিন্তু আপনাকে সবসময় কিছু এক্সপেন্স করতেই হবে। সেই এক্সপেন্স যদি আপনি করেন তাহলে আপনার বিজনেস থেকে টাকা চলে যায়। ধরেন আপনি 500 টাকার আলু কিনলেন, তাহলে আপনার বিজনেসে যদি 40,000 টাকা থাকে, 500 টাকা চলে গেল, এখন আছে 39,500 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম ওনার্স ইকুইটি বাড়ে যদি ইনভেস্ট করি, বাড়তে থাকে, রেভিনিউ আসলে বাড়তে থাকে, আর উইথড্রয়াল এবং এক্সপেন্স ওনার্স ইকুইটিকে কমায় দেয়। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন আমরা যে বিষয়গুলি বললাম, ওনার্স, রেভিনিউ, এক্সপেন্স, এখানে এগুলি বিস্তারিত লেখা আছে, আপনারা বইয়ে আরো বিস্তারিত পাবেন। এখন এই যে আমরা সারা বছর কি করলাম, ধরেন বিজনেস ট্রানজাকশন হইতে থাকলো, রেকর্ড হইতে থাকলো। এই রেকর্ড হওয়ার পরে এক সময় কি হলো, এক সময় বিজনেসের এন্ড টাইম চলে আসলো, মানে বছর শেষ হয়ে গেল, অথবা ধরেন চৈত্র মাস চলে আসলো। তখন আমরা কি করব, আমরা এই সব ট্রানজাকশন গুলিকে সামারাইজ করব, সামারাইজ করে রিপোর্ট তৈরি করব।
এই রিপোর্টগুলি সাধারণত 4টা রিপোর্ট তৈরি করা হয়। সাধারণত কয়টা রিপোর্ট তৈরি করা হয় বলেন? 4টা। হ্যাঁ, এই 4টা রিপোর্টের নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি, তারপর ব্যালেন্স শিট, আর একটা হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। তো এই প্রথম 3টা হচ্ছে মেইন স্টেটমেন্ট। আমরা এই 3টাই জানার চেষ্টা করি। ইনকাম স্টেটমেন্ট দেখে আপনি বুঝতে পারবেন যে এই সারা বছর যেই সব ট্রানজাকশন হইলো, এই ট্রানজাকশনের ফলে আপনার কি লাভ হইলো নাকি লস হইলো। তার মানে নেট প্রফিট জানা যায়। ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমরা কি জানতে পারি বলেন তো? নেট প্রফিট। নেট প্রফিট। আচ্ছা, এরপর সেকেন্ড যে স্টেটমেন্টটা আমরা তৈরি করি অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে, সেই স্টেটমেন্টের নাম হচ্ছে স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি। এখানে আমরা যে এক্সাম্পলটা দিলাম যে আপনি বিজনেসের শুরুতে আপনার মালিকের অংশ ছিল 40,000 টাকা। এখন ধরেন মালিক সারা মাস ফুচকা বিক্রি করলো, আবার ফুচকা বিক্রি করার জন্য অনেক প্রোডাক্ট কিনতে হয়েছে, সেখানে খরচও হইলো। তাহলে অনবরত সে কিন্তু ট্রানজাকশন করছে। এখন মাসের শেষে সামারি করলে কি দেখা যাবে? মাসের শুরুতে তার ছিল 40,000 টাকা, মাসের শেষে কি তার এখন 40,000 টাকা থাকবে বলেন তো? কি হলো? হ্যালো, শুনছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আমি আপনাদেরকে কোশ্চেন করেছি যে মাসের শুরুতে তো তার 40,000 টাকা ছিল, ঠিক আছে, এবং 60,000 টাকা সে ব্যাংক থেকে লোন নিয়েছিল। এখন প্রতিদিন সে কিন্তু বিক্রি করছে, আবার নতুন করে র মেটেরিয়ালস কিনে আনছে, আবার বিক্রি করছে। এভাবে মাসের শেষে তার কি এক্সাক্ট 40,000 টাকাই থাকবে বিজনেসে? না স্যার, না, আরো প্রফিট হবে। হ্যাঁ, আমি সেই কথাটাই আপনাদের কাছে জানতে চাচ্ছি যে মাসের শেষে তার কিন্তু আর 40,000 টাকা থাকছে না। যদি লস হয় তার টাকা কমে যাবে, আর যদি এই 1 মাসে যা সে বিক্রি করলো, এই বিক্রির ফলে সে যদি এক্সপেন্স গুলি বাদ দিয়ে দেখে যে তার প্রফিট হয়েছে, তাহলে আর 40,000 টাকা থেকে তার টাকা আরো বেড়ে যাবে। ঠিক আছে, এটাই স্বাভাবিক। তো এখন এই যে সারা মাস বিক্রি করলো, মাসের শুরুতে তার ওনার্স ইকুইটি ছিল 40,000, মাসের শেষে তার এখন কত আছে এইটা জানা যাবে এই স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি, এই স্টেটমেন্টের মাধ্যমে বা এই রিপোর্টের মাধ্যমে। তাহলে আমি যদি কোশ্চেন করি যে ওনার্স অফ স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটিতে কি জানা যায়, উত্তর দিবেন কি? স্যার, ব্যবসায় মানে লাভ হয়েছে নাকি লস হয়েছে সেটা জানা যাবে। না, সেটা তো ইনকাম স্টেটমেন্টে জানা যায়, লাভ হয়েছে নাকি লস হয়েছে। স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটিতে জানা যায় যে কোনো নির্দিষ্ট ডেটে মালিকের কত টাকা আছে বা মালিকের কত টাকা আছে। যাই হোক, সহজে বোঝার জন্য আমি টাকা শব্দটা ইউজ করলাম। তাহলে বলেন, স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটিতে কি জানা যায়? মালিকের কতটুকু টাকা আছে ওটা জানা যায়, মানে কতটুকু ইনভেস্ট করছে বা কতটুকু পাইছে ওটাই জানা যায়। হ্যাঁ, সেটাই। তাহলে স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটিতে আমরা জানতে পারি যে কোন একটা পিরিয়ডের শেষে একটা বিজনেসে মালিকের কত অংশ আছে, ঠিক আছে, টোটাল অ্যাসেটের কত অংশ মালিকের আছে সেটা আমরা জানতে পারি। এরপর থার্ড যে স্টেটমেন্ট সেটা হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট হচ্ছে লিস্ট অফ এন্টিটিজ, অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি
as of a specific date। ঠিক আছে, তো ব্যালেন্স শিট হচ্ছে ধরেন এই যে মাসের শেষে আপনি মাসের শুরুতে ছিল আপনার ব্যাংক থেকে লায়াবিলিটিস ছিল 60,000 টাকা, আপনার মালিকের অংশ ছিল 40,000 টাকা, টোটাল অ্যাসেট ছিল কত 1 লক্ষ টাকা। তো এই যে টোটাল অ্যাসেট যেটা ছিল সেটা হচ্ছে সেটার আবার ফ্র্যাকশন ছিল, যেমন আপনার ইকুইপমেন্ট ছিল ধরেন 10,000 টাকার, আপনি যে কিয়স্ক বা যে ভ্যান গাড়িটা আপনি কিনেছেন সেটার দাম ধরেন 40,000 টাকা। এভাবে দেখা যাচ্ছে এই 40,000, 10,000, 5,000 আপনার এই অ্যাসেট গুলি যোগ করলে হচ্ছে 1 লক্ষ টাকা। আবার ব্যাংক থেকে আপনি 60,000 টাকা লোন নিয়েছেন, এই 60,000 টাকা হচ্ছে লায়াবিলিটি, আবার ওনার সিকিউরিটি হচ্ছে 40,000 টাকা। এখন সারা মাস আপনি কি করছেন, বিজনেস করতেছেন। তো বিজনেস করার পর মাসের শেষে আপনি দেখলেন যে ওনার সিকিউরিটি আর 40,000 টাকায় নাই, ইভেন লায়াবিলিটিও আপনার কিন্তু 60,000 টাকায় নাও থাকতে পারে, কারণ আপনি ওই যে ব্যাংকের কিস্তি হয়তো দিয়ে দিয়েছেন, ব্যাংক থেকে যে 60,000 টাকা নিয়েছেন ওটা তো মাসে মাসে আবার ব্যাংকে কি করতে হয়, কিস্তি পরিশোধ করতে হয়। তো ওখান থেকে ধরেন আপনি ব্যাংকের 60,000 টাকা থেকে আপনি ধরেন 5,000 টাকা অলরেডি পে করে দিয়েছেন, তাহলে এখন আপনার লায়াবিলিটি কত আছে বলেন তো? 55,000। ইয়েস, তাহলে দেখা যাচ্ছে আপনার লায়াবিলিটিও কিন্তু মাসের শেষে সেই একই রকম নাই, লায়াবিলিটিও চেঞ্জ হয়ে গেছে। আবার অ্যাসেটও কিন্তু সেই মাসের শুরুতে যে আপনার 1 লক্ষ টাকা ছিল অ্যাসেট, সেই 1 লক্ষ টাকা কিন্তু মাসের শেষে আর থাকবে না, সেটাও চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? আপনি যদি নতুন অ্যাসেট কিনেন তাহলে চেঞ্জ হতে পারে, ইভেন ধরেন আপনি কোনো অ্যাসেট কিনেনই নাই, কিন্তু আপনি যে গাড়িটা ধরেন 40,000 টাকা দিয়ে কিনছেন, ওই গাড়িটা যদি মাসের শেষে বিক্রি করতে চান তাহলে কি আপনি 40,000 টাকায় বিক্রি করতে পারবেন বলেন তো? না স্যার। এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, এটার দাম কমে গেছে, তাই তো? জি। তাহলে দেখা যাচ্ছে আপনার অ্যাসেটও কিন্তু সেই আগের ভ্যালুয়েশনে নাই, অ্যাসেটও কিন্তু কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, যাই হোক চেঞ্জ হচ্ছে, সহজ কথা। তাহলে ওই নির্দিষ্ট সময়ের পরে মাসের শেষে আপনাকে নতুন করে দেখতে হবে যে এখন আমার অ্যাসেট কত টাকার আছে, লায়াবিলিটি কত টাকার আছে, এবং আপনার ওই যে ওনার সিকিউরিটি কত টাকার আছে। এই যে টোটাল লিস্টটা আপনি তৈরি করলেন, সব অ্যাসেটের লিস্ট, লায়াবিলিটির লিস্ট, ওনার সিকিউরিটির লিস্ট, এই যে এই স্টেটমেন্টটাকে বলা হয় ব্যালেন্স শিট। এটাকে কি বলা হয়? ব্যালেন্স শিট। ইয়েস, ওই ব্যালেন্স শিটটা এইভাবে তৈরি করতে হয় যে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এখানে এই অ্যাসেটের সব বিবরণ থাকবে, লায়াবিলিটির সব বিবরণ থাকবে, ওনার সিকিউরিটির বিবরণ থাকবে। ঠিক আছে, তাহলে আমরা ওই ইকুয়েশনটা দেখবেন মিলে যাবে, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। আপনি টোটাল অ্যাসেট যোগ করলেন, টোটাল লায়াবিলিটি যোগ করলেন, টোটাল ওনার সিকিউরিটি যোগ করলেন, দেখবেন যে সব মিলে গেছে। তাহলে এই স্টেটমেন্টটাকে বলা হয় ব্যালেন্স শিট। আশা করি বুঝতে পারছেন। জি স্যার। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।